আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। সাম্প্রতিক সময়ে হয়তোবা একটা ব্যাপার খেয়াল করে দেখেছেন, আন্দোলনের সময়ে যারা একসাথে ছিল, আন্দোলনের পরবর্তীতেই একজন আরেকজনকে আক্রমণ করা, বিভিন্ন সময়ে মিস ইনফরমেশন ছড়ানো, ডিসইনফরমেশন ছড়ানো, এই কাজগুলা করে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হলো, এই ব্যাপারগুলা একটু হাতে কলমে ধরে ধরে দেখিয়ে দেওয়ার দরকার আছে যে কিভাবে ডিসইনফরমেশনগুলো ছড়ায়। তবে একটা উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো কেউ কাউকে শত্রু প্রমাণ করা না, কাউকে ছোট করে ফেলা না, এবং কারো অবদানকে অস্বীকার করাও না। কারণ আমরা এই সহসাই এত বিভক্ত হয়ে যাই, এই বিভক্ত হয়ে যাওয়ার সুযোগটা কারা পাবে? পতিত স্বৈরাচার কিন্তু সেই সুযোগটা পাবে। এবং দেখেন, ইচ্ছাকৃতভাবে আপনি যদি সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করেন, মানে ইন্টেনশনালি যদি ডিসইনফরমেশন ছড়িয়ে দেন, এতে করে আসলে কাদের পারপাসটা সার্ভ হয়? তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখাটা জরুরি। যাদেরকে নিয়ে ভিডিওতে কথা বলা হবে তাদের ব্যক্তিগতভাবে আমি তাদেরকে শত্রু জ্ঞান করি না, বরং আমি মনে করি কালেকটিভভাবে সবাই একসাথে কাজ করা স্টিল পসিবল, এবং সেটা অবশ্যই সম্ভব। কিন্তু ওই যে সবাই যে বিভ্রান্ত হয়ে যায় অনেক কিছু শুনলেই, মানে আন্দোলনকে নিয়ে, আন্দোলনের বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, ওই ব্যাপারগুলো বোধ হয় যে একটু ধরে 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 ব্যাখ্যা করার দরকার আছে। আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সাম্প্রতিক একটা ভিডিওতে ইলিয়াস হোসেন, মানে উনি ভিডিওতে যত ধরনের স্পেকুলেশন তার সাইড থেকে, সেটা একেবারে সত্য বলে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এবং সেটা শুনে অনেকে যেভাবে সত্য মনে করছে, আমার কাছে মনে হলো এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। এবং মানুষকে সমালোচনা করা উচিত, যে কাউকেই সমালোচনা করা যায়, কিন্তু সেই সমালোচনার জন্য তো সত্য জিনিস দিয়ে সমালোচনা করলে সেটা সবার জন্যই মঙ্গল হয়। কিন্তু সেটা করার জন্য ডিসইনফরমেশন কেন আসবে? ভিডিওটা অনেক লম্বা একটা ভিডিও হবে। প্রধানত আমি ওই ভিডিও নিয়ে কথা বলবো, এরপর তারপরে বিভিন্ন ব্যক্তিদের নিয়েও যে কথাবার্তা হচ্ছে এবং এই কাজগুলো আদৌ উচিত কিনা সেই ব্যাপারগুলো নিয়েও পুরো ভিডিওতে কথা থাকবে। আমি ইলিয়াস হোসেনের ওই ভিডিওতে চলে যাই। আমি কিন্তু তাকে খারিজ করে দেওয়ার পক্ষে না, এটা আমি আগেই বলে রাখি। কারণ অনেক আবার আফসোস লীগের কেউ মনে করতে পারে যে ইয়েস, তাকে একেবারে খারিজ করে দিতে হবে। না, আমি এই মাইনাস করা, অমককে খারিজ করে দেওয়া এই পন্থী মানুষ আমি না, বরং তারও অবদান থাকলে সেটাকেও রেকগনাইজ করা উচিত, এবং সেও তো পজিটিভলি অনেক কাজ করতেই পারে, সেটাও আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাস থেকেই কিন্তু আমি কথাগুলো বলছি। যেমন উনি সাম্প্রতিক সময়ে যে ভিডিওটা আপলোড করেছে আর্মিকে নিয়ে, আসিফ নজরুলকে নিয়ে, গভর্নমেন্টকে নিয়ে, 30 তারিখের একটা ষড়যন্ত্র প্লট, উনি নিজেই বলছিলেন, আমি জানি না সেটা কতটা যৌক্তিক, কিন্তু উনি যেভাবে স্পেকুলেট করছিলেন আর কি। তো এই ভিডিওটা দেখার পরে কয়েকটা আমি একদম পয়েন্ট ধরে ধরে কথা বলি। নাম্বার 1, বিজিবির যে ওই মহাপরিচালক নিয়ে যাকে কথা বলা হয়েছে, মেজর জেনারেল আশরাফকে নিয়ে, এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি মিলিটারি সেক্রেটারি আছেন তাকে নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, মেজর জেনারেল ফেরদৌসকে নিয়ে, আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো বলার যৌক্তিকতা আছে। সেটা কনক্লুসিভ কোনো রিমার্ক আমি দিচ্ছি না যে অ্যাবসলিউটলি এটাই হয়েছে এটাই হয়েছে, কিন্তু এই পয়েন্টগুলো তোলাটা যুক্তিসঙ্গত, এইগুলো খতিয়ে দেখা দরকার, এবং সেটা অবশ্যই করা উচিত। মেজর জেনারেল ফেরদৌসকে নিয়ে অনেক আগেই কিন্তু জুলকারনাইন সায়ের, সেও কিন্তু অনেকগুলা পয়েন্ট সামনে এনেছিল, এবং সেটাও কিন্তু যুক্তিসঙ্গত বলেই আমি মনে করি। আমি এই পজিটিভ জিনিসটা আগে বলে নিলাম, কারণ এটাও অবশ্যই উচিত ছিল। তো তার পরবর্তীতে এই ভিডিওতে আমার কাছে মনে হয়েছে যে ধরনের ডিসইনফরমেশন আছে সেই ব্যাপারগুলো আমি এবার আলোচনা করব। ডেট ধরে ধরেই তো উনি আলোচনাটা করছিলেন জুলাই মাসের। তো জুলাই মাসে প্রথম দিকগুলোর কথা আমি না বলে ডেসক্রিপটিভ অনেক কথা বলেছেন, অনেক ভিডিও দেখিয়ে মানে ব্যাপারটা একটা গল্প স্টোরি টেলিংয়ের দিকে এগিয়েছেন। 27-28 জুলাই আর্মির কর্মকাণ্ড নিয়ে উনি যখন ভিডিওর ভেতরে আলোচনাটা স্টার্ট করলেন, ভেতরে দেখলাম যে ফুটেজগুলো দেখানো হচ্ছে ওটা 27-28 জুলাইয়ের না, ওটা 5 আগস্টের পরে ছাত্ররা যখন হাইকোর্ট ঘেরাও করতে গিয়েছিল ওই যে বিচারপতিদের পদত্যাগ করানোর জন্য, ওই হাইকোর্ট চত্বরে আর্মি অফিসারদের সাথে ছাত্রদের যে তর্কাতর্কি হচ্ছিল, ওই সময়ের ফুটেজটা দেখানো হয়েছে 27-28 জুলাইয়ের বর্ণনার সময়ে। মানে জাস্ট ফুটেজটা যদিও অনেক মুখ্য আলোচনার ব্যাপার না, তারপরেও একটু ধরে দিলাম যে দেখেন, এক সময়ের ঘটনা আর এক সময়ে কিন্তু প্রেজেন্ট করাটা হয়েছে এই ভিডিওর ভেতরে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, ওই ইলিয়াসের ভিডিওর মানে আমি তাকে শ্রদ্ধার সাথেই বলছি ইলিয়াস ভাই, কিন্তু তারপরেও যেহেতু পুরো ভিডিওতে আমি ইলিয়াস বলেই আমি সম্বোধন করছি নামের জন্য।
তো তার ভিডিওর 10 মিনিট 55 সেকেন্ড থেকে দেখবেন 29 জুলাইয়ের একটা বর্ণনায় উনি এইভাবে বর্ণনা করছেন যে আর্মি চিফ একটা দরবার ডাকেন। দরবার মানে এটা যারা ডিফেন্সের সাথে পরিচিত আছেন তারা এই দরবার শব্দটার সাথে পরিচিত, মানে জাস্ট একটা মিটিং ডাকেন। এবং উনি বলছিলেন 29 জুলাই হেলমেট ভবনে, আর্মি হেডকোয়ার্টারের জাস্ট হেডকোয়ার্টারেই অবস্থিত এটা, হেলমেট ভবনের দরবারটা নেন এবং সেই জায়গায় রাজশাহী সিএমএইচ এর একজন নারী মেজর প্রতিবাদ করেন এবং ওই জায়গাতে নাকি ওই যে শেখ হাসিনা ভার্চুয়ালি কানেক্টেড ছিল গোপন অবস্থায়, এটা দেখানো হয়। কিন্তু মোদ্দা কথাটা হলো, ফ্যাক্ট হলো আর্মির দরবার অনুষ্ঠিত হয় 29 জুলাইয়ে না, একটা ডেটেই, সেটা হলো 3 আগস্ট। এবং সেই 3 আগস্ট প্রথমে কিন্তু এইটা আর্মি হেডকোয়ার্টারের অন্য একটা ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটা যখন অনেক জানাজানি হয়ে গেল, এইটা জাস্ট ওই কয়েক ঘন্টা আগে, 1-2 ঘন্টা আগে এটা আবার হেলমেট ভবনে ট্রান্সফার করা হয়। এবং সেই দরবারে রাজশাহীর থেকে, রাজশাহী সিএমএইচ এর এক মহিলা মেজর কথা বলেছিল, আরও অনেকেই কথা বলেছিল এবং সেটা কিন্তু মিটিং মিনিটসও আছে। ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল এমন কয়েকজন পরিচিত মানুষও আছেন, তাদের কাছেও শুনেছি। তার মানে ওই যে দরবার যেটা, এটা 29 জুলাই না, এক ডেটেই হয়, সেটা হলো 3 আগস্ট। যদিও ইলিয়াস সাহেব বর্ণনা দেওয়ার টাইমে পরবর্তীতে আবার বলেছিলেন 29 জুলাই একবার দরবার হয়, 3 আগস্টে আবার একটা দরবার হয়। এবং উনি উনার বর্ণনাতে বলেছিলেন 29 জুলাইয়ে ওই যে রাজশাহীর ওই মেজর কথা বলেন। আসলে এই ব্যাপারটা, ফ্যাক্টটা সঠিক না। তার মানে দেখেন উনার এই ফ্যাক্টের ভেতরে, উনার সোর্সের তথ্যের ভেতরে যে বিভ্রান্তিটা আছে সেটা কিন্তু এই একটা ঘটনা থেকে বোঝা যায়। এবং আমি আরও আসছি একের পর এক, তাহলে বোঝা যাবে যে শুধু এই একটা জায়গাতেই না, আরও অনেক জায়গাতেই প্রশ্ন তোলাটার জায়গাটা আছে। ওনার ভিডিওর 13 মিনিটের পর থেকে শুনলে একটা জিনিস দেখতে পারবেন, 5 আগস্ট ঠিক সকাল 9টার সময় আর্মি চিফ গিয়েছিলেন শেখ হাসিনার কাছে, তাকে পদত্যাগ করতে হবে এই বার্তাটা নিয়ে। এবং এইটা শোনার পরেই মানে শেখ হাসিনা তাকে একেবারে তেলে বেগুনে জুজে ওঠেন, তাকে মারতে উদ্যত হন এবং তাকে বলেন পুলিশের কাছে শিখতে পারিস নাই। আমার কথা, এই বর্ণনাগুলো মানে আপনি যখন ফ্যাক্ট বর্ণনা করবেন সাংবাদিক হিসেবে, ওই জায়গায় এক্স্যাক্টলি এই কথাগুলোই হয়েছিল কি না, মানে একটু নাটকীয় মন না হলো না? অবশ্যই সে জায়গায় হার্ড টক হয়েছে, উত্তেজিত কথাবার্তা হয়েছে, হতেই পারে, খুব স্বাভাবিক শেখ হাসিনার সাথে। কিন্তু একেবারে এক্স্যাক্টলি এই পয়েন্টেই ব্রিফ করার মিনিং হলো ওই জায়গায় তাহলে কতজন ছিল? মানে একটু কিন্তু নাটকীয়তা করার যে চেষ্টা, এই ব্যাপারটাও কিন্তু এই জায়গায় লক্ষণীয়। ঠিক আছে, এটা আমার মুখ্য ব্যাপার না। তারপর উনি বর্ণনা করছেন যেটা একেবারে 9টার সময় এই ঘটনাটা ঘটেছে। তারপর এয়ার চিফও সাথে ছিলেন। এয়ার চিফ হাসিনার ছেলে জয়কে কল দেয় আমেরিকায়। কল দেওয়ার পরে আর্মি চিফকে উদ্দেশ্য করে জয়ও তুই তোকারি করে গালাগালি শুরু করে, বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এবং তার বর্ণনা মতে, তারপরের বর্ণনায় ইলিয়াস সাহেব দেখবেন চলে গেছে 9:30টার সময়, যে 9:30টার সময় ইলিয়াস পরের বর্ণনায় চলে গেল। আর এর ভেতরে বলেছে 9টার সময় যে হাসিনার সাথে কথা হলো, জয়ের সাথে কথা হলো, এরপরেই নাকি জয় আবোল তাবোল বকতে থাকে একটা ভিডিও আপলোড করে। ওই সময় তার ভিডিওতে কিন্তু ইলিয়াস সাহেব বলেছেন, তার মিনিংটা হলো সকাল 9টা থেকে 9:30টার ভেতরে জয় এসে কথা বলেছিল, তাই তো? ইলিয়াস সাহেবের কথা যদি আমরা বিশ্বাস করি। কিন্তু ফ্যাক্টটা হলো জয়ের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজটাতে যাওয়ার পরে দেখবেন 5 আগস্ট যে ভিডিওটা আপলোড করেছে, সেই ভিডিওটা জয় আপলোড করেছে 1:06 এটা সকাল 9টা থেকে 9:30টার সময় ঘটনা। সেই টাইম স্ল্যাপ কিন্তু আপনারা দেখতে পারবেন, সবাই ওই পেজে যান, একটু চেক করেন ভালো মতো, দেখতে পারবেন কয়টার সময় আপলোড করা। তার মানে এই বয়ানটাও যে সঠিক নাই, একটু পরেই আসছি যে কিভাবে এই ফ্যাক্টগুলাকে মানে গোজামিল দিয়ে কোনো একটা কিছু বলে দেওয়ার যে প্রবণতা তার ভেতরে কিভাবে আছে। এবং তার বর্ণনা মতে শুনলেই বুঝতে পারবেন ওই ভিডিওতে, তার ভিডিও যারা দেখেছেন, 9:30টার পর থেকেই শেখ হাসিনার পলায়ন কর্ম শুরু হয়। গণভবন থেকে চন্দ্রিমা উদ্যানের পাশে যে বাণিজ্য মেলার, যে পূর্বে বাণিজ্য মেলা হতো সেটার যে মাঠ আছে ওই জায়গায় যান, তারপর হেলিকপ্টারে করে এয়ারবেজে যায়, তারপরে ওই এয়ারবেজে গিয়ে বিমান বাহিনীর একটা প্লেনে উঠে অপেক্ষা করতে থাকে। এবং অপেক্ষা করতে করতে তার অপেক্ষা ছিল সালমান এফ রহমান এবং তারিক সিদ্দিকী, তার ডিফেন্স সেক্রেটারি যিনি ছিলেন, তাদের জন্য অপেক্ষা করছিলেন। এবং সালমান এফ রহমান নাকি ঠিক টাইমে আসতে পারেন নাই, এই টাইমে শেখ হাসিনা অগত্যা রওনা দিয়ে দিল। ফ্যাক্টটা হইল জেনারেল তারিক সিদ্দিকীর কি হইল, সেই বয়ান কিন্তু ইলিয়াসের ভিডিওর ভেতরে নাই। তার মানে একটা ঘটনার প্রবর্তনা করবেন উনি এবং তারপরে সেই ব্যাপারটা কিছুই হইল না, তার মানে শেখ হাসিনার সাথেই কি তারিক সিদ্দিকী পালিয়ে চলে গেছে? সেই বয়ানটাও কিন্তু এই ভিডিওর ভেতরে নাই। কি হলো এটা কেউ জানে না, নোবডি নোজ। যাই হোক, তো তার বর্ণনা মতে
ইলিয়াস সাহেব তার ভিডিওর ভেতরে 16 মিনিট 20 সেকেন্ডের পরে এটা বলেছেন যে 10:45-এ সে উড়াল দিয়ে চলে যায়। এই তথ্যটাও একটা ডিসইনফরমেশন, কারণ এই সকাল 11:15টার টাইমে শেখ হাসিনা যায় না। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ে অন্তত পক্ষে দুপুর 1টার পরে, এবং তার ওই যে এয়ারফোর্সের প্লেনটা রওনা দেয়, এবং দুপুর 1টার ভেতরে শেখ হাসিনা বাংলাদেশ তো ছাড়ে নাই। কিন্তু তাহলে উনার সোর্সগুলো, উনি বলছে সোর্স বলছে কি তথ্য দিল, মানে পরবর্তীতে যত পেঁচানো তথ্য আসবে একটু পরেই আমি আরো মেইন পয়েন্টগুলোতে যাব। তার আগেই দেখেন তার বয়ানগুলা বা তার সোর্সের তথ্যগুলা যে সঠিক না, তার রিফ্লেকশন তো ক্রমাগত তাহলে দেখতে পারছেন, রাইট? তারপরে আমরা একটা কথা বলি, ইলিয়াসের বর্ণনা মতে ঢাকা থেকে ওই প্লেনটা, এয়ারফোর্সের প্লেনটা উড়ে গেল কোথায়, কলকাতা গিয়ে তারা নামার পারমিশন পেল না। তারপর চলে গেল আগরতলায় গিয়ে পারমিশন পেল না। তারপর চলে গেল দিল্লিতে গিয়ে পারমিশন পেল না। পারমিশন না পেয়ে উদ্দেশ্যহীনভাবে অনেকক্ষণ চলাফেরা করলো। তারপর গাজিয়াবাদের ওই হিন্দন এয়ারপোর্টে নামলো। খেয়াল করে দেখেন, মানে বাংলাদেশি একটা এয়ারফোর্সের প্লেন কিন্তু মানে নর্মাল কোনো প্লেনও না, যে কোনো সেনা বাহিনী মানে সশস্ত্র বাহিনীর একটা যানবাহন অন্য একটা দেশে এতক্ষণভাবে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করবে, ইন্ডিয়া কিছুই জানতো না। এটা কি হওয়া উচিত? কিন্তু অন্য অনেক বর্ণনাতে আছে কলকাতায় ঢোকার পরেই কিন্তু ওই প্লেনটাকে স্কট করার জন্য তাদের অন্য 2টা প্লেন ছিল। শেখ হাসিনা ভারতে গিয়ে এতক্ষণ ঘোরাফেরা করতে থাকবে, আন্দাজে ভারতীয় কর্তৃপক্ষ জানবে না, মানে একটু ফ্যাক্টটা মেলানোর চেষ্টা করেন তো এরকম কি হয়? যারা বিভিন্ন সেক্টরে এক্সপার্ট আছেন তারা এই ব্যাপারটা একটু চিন্তা করবেন যে বাংলাদেশের একটা এয়ারফোর্সের প্লেন এতক্ষণ ধরে এক এক জায়গা থেকে এক এক জায়গায় ঘুরছে, ইন্ডিয়ানরা কিছুই জানে না। এটা হওয়া উচিত না। এবং তারপর র্যান্ডমলি অনেকক্ষণ ঘোরার পরে তারপর তাকে ওই হিন্দন বিমানবন্দরে নামার পারমিশন দিল। ব্যাপারটা আমার মনে হয় এরকম হয় নাই, এটা প্ল্যানই ছিল যে কোথা থেকে কোথায় যাবে, নিরাপদে কোন জায়গায় এক্সিটটা দেওয়া যায়, নিরাপদে কোথায় নামতে পারে, এই ব্যাপারটা প্ল্যান ছাড়া সে গেছে, এই ব্যাপারটা হওয়া উচিত না। ইলিয়াসের বর্ণনার সাথে এটা খুব একটা মিল আমি পাই নাই অন্তত পক্ষে। ঠিক আছে, এই বয়ানগুলো তো দেখলেন, মানে ফ্যাক্টের সাথে কিভাবে তার মন গড়া তত্ত্ব কিভাবে এস্টাবলিশ করে দেয় একটু বুঝতে সুবিধা হবে। আসিফ নজরুলকে নিয়ে উনি অনেক কথা বলেছেন। তো অনেক কথার ভেতরে আসিফ নজরুল গতকাল একটা মানে অন্য একটা প্রোগ্রামে ছিলেন, ওই জায়গায় সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং করতে গিয়ে উনি অনেক কথার জবাব দিয়েছেন। তো তার প্রেক্ষিতে আমার কাছে মনে হলো আরও কিছু কথা ক্লিয়ার করার একটু দরকার আছে। আসিফ নজরুলকে নিয়ে সবচেয়ে যে বড় অ্যালিগেশনটা ইলিয়াস তুলেছেন সেটা হলো 3 আগস্ট এবং 4 আগস্ট রাতের বেলায় আসিফ নজরুল নাকি ক্যান্টনমেন্টে ছিলেন, আর্মিদের সাথে কুচক্রে অংশগ্রহণ করেছেন। তার বর্ণনায় যেটা ছিল 3 আগস্ট ডিজিএফআই এর কার্যালয়ের পাশের একটা বিল্ডিংয়ে বসে মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর তাদের সাথে নাকি একটা মিটিংয়ে বসে আসিফ নজরুল চক্রান্ত করার জন্য যে হাসিনা চলে যাওয়ার পরে কি হবে না হবে, এবং ওই জায়গাতে ওই মিটিংয়ে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার 16 জন ছিল। চিন্তা করে দেখেন, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ সে দেখাইতে পারে নাই, কিচ্ছু না, জাস্ট মুখের ওপরে এত বড় একটা অ্যালিগেশন দিয়ে দিচ্ছে। এর প্রমাণটা কই? আপনি প্রমাণ না দেখে এত বড় অ্যালিগেশন একটা দিয়ে দিবেন? তারপরে একটা কথা শুনেন যে 3 আগস্ট আসিফ নজরুল কই ছিল? ওই যে শহীদ মিনারে যে প্রোগ্রামটা ছিল, যে জায়গায় একেবারে হাসিনার পতনেরই ঘোষণা চলে আসে, ঠিক ওই মঞ্চে কিন্তু আসিফ নজরুল ছিলেন। এবং 3 আগস্ট রাতের বেলায় আসিফ নজরুল বাড়িতেও থাকতে পারেন নাই, সে কিন্তু টার্গেটেড ছিল, তাকে অ্যারেস্ট করার সন্দেহ ছিল, তাকে নিপীড়ন করার মতো সম্ভাবনা ছিল। এবং আসিফ নজরুল তিনি নিজেই ক্লিয়ার করে দিয়েছেন উনি ওই দিন কোথায় ছিলেন। ওই ফুলার রোডের 19 নম্বর বাসা, ডিইউ এর একজন প্রফেসরের বাসা ছিল মোস্তফা মামুন, তার বাসায় উনি আশ্রয় নিয়েছিলেন, নিজের বাসায় থাকতে পারেন নাই। সো সাংবাদিক ভাইদেরকে বলবো মোস্তফা মামুনকে গিয়ে জিজ্ঞাসা করেন, একেবারে তো ক্লিয়ার কাট বলেই দিয়েছে মোস্তফা মামুন, তার কাছে গিয়ে শুনলেই তো হয়। মানে আসিফ নজরুল কিন্তু ওই মোস্তফা মামুনের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল, এই ব্যাপারটা আমিও জানতাম, কারণ আমার সাথেও তো তার কথাও হতো তখন। কারণ আমরা যারা দেশের ভেতরে থেকে অনেক আগে থেকেই টার্গেটেড ছিলাম, তাদের কিন্তু প্রতিনিয়ত মানে টার্গেটেড থাকলে দেশের ভেতরে কি হয় এই ব্যাপারটা আশা করি সবাই জানেন। সেই দুর্বিষহ স্মৃতিগুলো নিয়ে আর কথাবার্তা না বলি। এমনকি ওই টাইমে মাঝে মাঝে খবর আসে তাকে গ্রেপ্তার করা হবে কিনা, তার নাম্বারে তো পাওয়া যেত না। তারপর তার ওয়াইফ যাচ্ছেন শিলা আহমেদ, তার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করা হতো, তারপর শিলা আহমেদ বললো যে না, পাশের বাসায় একজন প্রফেসরের বাসায় মোটামুটি আশ্রয় নিতে পেরেছে। মানে এই ঘটনাগুলো কিন্তু ঘটছিল, কিন্তু তাকে বানিয়ে দিল ভারতীয় গোয়েন্দাচরদের সাথে নাকি আলোচনা করছিল। ভারতীয় গোয়েন্দাদের সম্পর্কে একটু পরে আসি।
4 আগস্ট ইলিয়াস তার ভিডিওতে বর্ণনা করেছেন, তার ভিডিওর 19 মিনিট 30 সেকেন্ডের পর থেকে এই বর্ণনাটা আছে, তার যে ভিডিওটা আপলোড করেছেন, যে 4 আগস্ট নাকি সারা রাত আসিফ নজরুল ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন এবং ওই জায়গায় বসে সারা রাত উনি আর্মিদের সাথে বসে বসে প্ল্যান করেছেন। কিন্তু ফ্যাক্টটা হলো 4 তারিখ রাতের বেলায় আসিফ নজরুল একটা জুম মিটিংয়ে জয়েন করেন। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন মানুষ, দেশের বাইরের, তারা একটা জুম মিটিংয়ে ছিল, কানেক্টিং একটা মিটিংয়ের ভেতরে ছিল আসিফ নজরুল জয়েন্ট ওভার দেয়ার। সেই কমিউনিটিতে এখনও এক্সিস্ট করে। সেই মিটিংয়ে কি হয়েছে সেটাও সবাই জানে, ওইটা পরে পাবলিশও করা হয়। সো আসিফ নজরুল ক্যান্টনমেন্টের ভেতরে বসে এই আওয়ামী লীগের চোখে তারা দেশ বিরোধী পরিকল্পনা করছিল, তাদের সাথে একসাথে ছিল। মানে এটা বিশ্বাসযোগ্য কোনো কথা? এবং তারপরে ওই মিটিংয়ের পরে আবার কিন্তু ওই মোস্তফা মামুনের বাসাতেই আসিফ নজরুল ছিলেন। এবং 4 তারিখ রাতের বেলায় তো আসলে কেউই মোটামুটি ঘুমানোর কথা না, আমরাও তো আসলে ঘুমাইতে পারি নাই 4 তারিখ রাতের বেলায়। ফজরের আজান দিল, তার কিছুক্ষণ পরে একজন সিনিয়র একজন ভাই আমাকে কল দিল যে আসিফ নজরুলকে অ্যারেস্ট করার মতো কিন্তু একটা সম্ভাবনা আছে। আসিফ নজরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু কেউ তো কারোর সাথে খোঁজ নেওয়া যাচ্ছে না। তো ওই মুহূর্তে আমার মনে আছে আমি শিলা আহমেদের সাথে যোগাযোগ করি ওই ফজর নামাজের পরে, যাতে করে ততক্ষণ তো 5 তারিখ হয়ে গেছে, যে আসিফ নজরুল স্যার কি সেফ আছে কিনা। তো উনি খোঁজ নিতে জানলেন না, এখন পর্যন্ত সেফ আছে, মোটামুটি সেফ স্টের ভেতরেই আছে এখন পর্যন্ত। তো এই হলো ঘটনা, কিন্তু তাকে বানাই দিলেন পুরা রাত উনি ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। মানে এটা একেবারে মিথ্যা কথা, এবং আমার কাছে মনে হয় এইটাই মিথ্যা কথা বলে আসলে কি লাভটা হয়। যিনি এই ভিডিওটা বানিয়েছেন, আপনিও তো বিভিন্ন ক্ষেত্রে জাতির জন্য কিছু কাজ করেছেন, কন্ট্রিবিউট করেছেন, এই ধরনের ডিসইনফরমেশন কেন ছড়ালেন? এবং তাহলে আপনি প্রুফ করে দেন 4 তারিখে যে উনি সারা রাত ক্যান্টনমেন্টে ছিল, বার্ডেন অফ প্রুফ কিন্তু আপনার ওপরে। এখন আপনি সলিড প্রুফ এনে দেখান যে 4 তারিখ উনি সারা রাত এই জায়গাতে ছিল। এবং আসবো আরও কিছু ব্যাপারে, যে অতীতেও যে এই ধরনের কিছু প্রোপাগান্ডা আপনি ক্যাম্পেইন করেছেন, সেটারও কিন্তু কিছু একেবারে মানে আনডিনায়েবল কিছু প্রুফ আছে, সেই জায়গাতে আমি একটু পরে আসব। তারপরে আবার একটা ব্যাপার, আপনার ভিডিওর 19 মিনিটে আপনি একটা ব্যাপার পোস্ট করে বলছেন যে ক্যান্টনমেন্টে থেকে উনি 4 তারিখ 2টা পোস্ট করেন, একটা 4 তারিখ রাতের বেলায় আর্মিকে অ্যাড্রেস করে, এবং এই কারণে বলছেন যে আর্মির সাথে এটাও ছিল ষড়যন্ত্রের অংশ। আসিফ নজরুল ওই স্ট্যাটাসটা যেটা দিয়েছিলেন 4 তারিখ রাতের বেলায়, যে প্যাট্রিয়টিক বিডি আর্মি, বাংলাদেশ আর্মি, প্লিজ সেভ দ্য চিলড্রেন, স্টুডেন্টস অ্যান্ড পিপল অফ বাংলাদেশ ফ্রম আর্মড মার্ডারার্স, বাংলাদেশ ইজ ক্রাইং টুডে, প্লিজ প্লিজ। সো এইটাকে উনি চক্রান্ত বানালেন, যে আর্মির সাথে বসে যেহেতু উনি প্ল্যান করেছেন, এখানে আর্মির ইমেজ বিল্ডিং করছিলেন। তো বাংলাদেশ আর্মি কি ওই টাইমে পুরাটাই প্যাট্রিয়টিজম কারো ভেতরেই ছিল না? জুনিয়র অফিসার যারা ছিল তারা 20 তারিখের পরেই একটা চিঠি লিখেছিল, মনে আছে? জুলকারনাইন স্যার সে চিঠিটা পোস্টও করেছিল, এবং জুনিয়র অফিসাররা এই আন্দোলনে ব্যাপকভাবে সহায়তা করেছে। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে চায় নাই, অ্যান্ড প্রবাবলি তারা যে চায় নাই, তাদের যে আকাঙ্ক্ষা ছিল জনগণের পক্ষে থাকা, দ্যাটস ওয়াই আর্মিও শেষ পর্যন্ত জনগণের ইন্টেনশনটা বুঝতে পেরে হাসিনার পক্ষে আর কাজ করে নাই। তাহলে অবস্থা অনেক অন্যরকম হতে পারতো। তাই আহ্বান জানানোটা কি ষড়যন্ত্রের কাজ হয়? আর্মি, যারা আর্মি আছে, আপনাদের বিভিন্ন পরিচিত মানুষজন আর্মিতে সার্ভিসে আছে, তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন, অডিয়েন্স যারা, তাদের কাছে বলছি, যে মানুষের আকাঙ্ক্ষাটা তখন কি ছিল? এই অ্যাড্রেস করাটা কি ভুল? আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা, উনিও তো 4 তারিখে একটা পোস্ট করেছেন যে আর্মির ভেতরে কেউ কেউ খারাপ কাজ করছে, কিন্তু একটা অংশ আছে তারা পজিটিভভাবে চিন্তা ভাবনা করছে। আরও অনেক আগের থেকেই অনেকে, আমরাও স্ট্যাটাস দিচ্ছিলাম অনেক আগের থেকে, যে বাংলাদেশ আর্মি জনগণের বুকে গুলি চালানো উচিত না। আমরাও বিভিন্নভাবে আপিল করেছি যে দেশপ্রেম মানে হলো এই টাইমে জনগণের পাশে দাঁড়ানো। এইটা কি ওই ষড়যন্ত্রের অংশ? এটা খুবই একেবারেই হাস্যকর একটা কথা হয়ে গেল। ওই ভিডিওর 19 মিনিটে এই কথাটা বলা ছিল। তারপরে আরেকটা ব্যাপার, ইলিয়াস হোসেন আরেকটা যেটা বলছিলেন, সো 5 আগস্টে আসিফ নজরুল সকালবেলার দিকে যে একটা পোস্ট দেন, দুপুরের দিকের দিকে, ওই যে কেউ খবরদার হিন্দুদের এলাকা বা মন্দিরে আক্রমণ করবেন না, কোনো কিছু করবেন না, এইটাকে উনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। উনি তাহলে জানলেন কিভাবে আক্রমণ করা হয়? এটা তো হাসিনার বহু পুরাতন মডেল। মানে এই টাইপ একটা অন্তিম মুহূর্তে এসে সে যদি সংখ্যালঘুদের পর আক্রমণ করে ঘর বাড়ি জ্বালিয়ে দিত, তারপর একেবারে ছাত্রদের পর যদি ক্র্যাকডাউন চালাতে থাকতো ছাত্র জনতার পর, যে এই যে হিন্দুদের পর নিপীড়ন চালাচ্ছে, মৌলবাদ দিয়ে ধসে যাচ্ছে, এই মডেল তো তার বহু পুরাতন। সো এইভাবে সচেতন করাটা কি ষড়যন্ত্রের অংশ, নাকি একটা ষড়যন্ত্র যাতে না হয় তার জন্য প্রিকশনারি মেজার?
এই কথাগুলো কি শুধু আসিফ নজরুল বলেছে? অনেকেই বলে নাই যে এই শেখ হাসিনা কিন্তু বিপদে পড়ে গেছে, এখন কিন্তু সংখ্যালঘুর উপর আক্রমণ করবে, পুরাতন মডেলে হাঁটার চেষ্টা করবে। সো এই ব্যাপারগুলোকে ষড়যন্ত্রের অংশ বানানো একেবারেই হাস্যকর একটা কথা হয়ে গেছে। এবং এই ব্যাপারটা আমার কাছে মনে হয় খুবই ইন্টেনশনালি তাকে পিঞ্চ করার কাজটা হয়েছে। ইলিয়াস হোসেন তার ভিডিওর ভেতরে আর একটা কথা বলেছে। তার ভিডিওর ভেতরে 20 মিনিট 15 সেকেন্ডের পর থেকে আসিফ নজরুলের একটা ভিডিও উনি আপলোড করেন। ওই ভিডিওর ভেতরে আসিফ নজরুলের ওই কাট ভিডিওটা দেয় এবং দেওয়ার পরে বলে আসিফ নজরুল নাকি অগ্রিমভাবেই জানে যে বিশাল সুখবর আসছে, মানে হাসিনা পালিয়ে যাওয়ার খবরটা উনি অগ্রিমভাবেই জেনে গেছে এবং অনেক আগেই উনি পোস্ট করে দিয়েছে। এই কথাটাও একেবারেই মিথ্যা কথা। শেখ হাসিনা যদি 1টার পরে পালিয়ে থাকে এবং 2টার পর থেকেই মোটামুটি সবাই আস করতে পারছিল যে শেখ হাসিনা চলে গেছে, আর 2টার পর থেকে মোটামুটি সবার কাছে নিশ্চিত। এইটা এপির যে ব্যুরো চিফ ছিল শফিক ভাই তো এটা নিউজ করে এপিকে তো খবরও পাঠিয়ে দিয়েছে। উনি তারপর কিভাবে কি হলো সেই বিস্তারিত ব্যাপারটাও লিখেছে। এবং আসিফ নজরুল যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা তার পেজে আছে, সবাই গেলে দেখতে পারবেন। ওই ভিডিওটা পোস্ট করা হয় বিকেল 3টা 23 মিনিটে। বাংলাদেশের যারা যারা আছেন চিন্তা করেন তো, 3টা 23 মিনিটে আপনারা জানতেন না যে শেখ হাসিনা নাই? ততক্ষণে তো ঢাকার রাস্তায় বিজয় মিছিল আরও আগের থেকে শুরু হয়ে গেছে। তাহলে 3টা 23-এর সময় আসিফ নজরুল বলছে ক্যান্টনমেন্টে মিটিং হচ্ছে। ওই মিটিংয়ে তো শুধু আসিফ নজরুল ছিল না, প্রত্যেকটা পলিটিশিয়ান দলের যারা ছিল, রাজনৈতিক দলের সবাই ছিল। এবং তারপরে জাস্ট ইমিডিয়েটলি ঠান্ডা করার জন্য বলছে যে একটা সুখবর আসছে, একটু পরে জানানো হবে। এটা তাহলে অগ্রিম উনি বিজয়ের খবর কিভাবে জেনে গেল? ততক্ষণে তো এটা ওপেন সিক্রেট, সবাই জানে। মানে ওই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। আসিফ নজরুলের ভিডিওটা আসে 3টা 23 মিনিটে। যারা এটা টাইমিংটা চেক করতে পারেন যে কোনো পোস্ট কখন দেওয়া হলো, এটা জাস্ট একটু কষ্ট করলেই খুঁজে পেতে পারবেন। একটু কষ্ট করে চেক করে দেখেন, তারপর দেখেন ইলিয়াস হোসেন তার ভিডিওর ভেতরে যে বর্ণনাটা দিয়েছিল সেই বর্ণনাটা আদৌ যৌক্তিক কিনা 20 মিনিট 15 সেকেন্ডের পর থেকে। এবং এই ব্যাপারটা জানাটা খুব জরুরি। আসিফ নজরুল তার বাসা থেকে কিন্তু দুপুরের পরে তাকে কিন্তু ক্যান্টনমেন্টে নেওয়া হয়। কিভাবে নেওয়া হয় সেই বর্ণনা কিন্তু সে কয়েকটা ভিডিওতে আগেও বিভিন্ন জায়গায় কথা বলেছে। এবং তাকে যখন তুলে নেওয়া হয় তাকে আর্মি বারবার করে বলছিল সমস্যা নাই, চলেন আলোচনা হবে 5 আগস্টে, এবং সেটা দুপুরে। তখন কিন্তু শিলা আহমেদ ভয় পেয়ে ওই ছবি তুলে রেখেছিল, ওই গাড়ির নাম্বার প্লেট সহ। শিলা আহমেদ বারবার করে মানে যেতে বাধা দিচ্ছিল। এই ব্যাপারগুলো তো স্যার আগেও বলেছে আসিফ নজরুল, এবং আমরাও জানি এই ব্যাপারগুলো। কিন্তু বলা হচ্ছে তিনি 4 তারিখ পুরো রাত ক্যান্টনমেন্টে ছিলেন, সকালবেলা উনি ক্যান্টনমেন্টেই ছিলেন। তাইলে উনি যে গেলেন ধানমন্ডি 27 নম্বর রোড দিয়ে গেছেন, এমনকি ছাত্র জনতা উনাকে কিন্তু নিয়ে সেলিব্রেটও করেছে। অবশ্যই কেউ না কেউ জানেন সেই ঘটনাটা। ওই 27 নম্বরে 32 নম্বরের ওই সামনে দিয়ে যখন গেছে, তাহলে উনাকে নিয়ে সেলিব্রেট যারা করলো, তাহলে ইলিয়াস হোসেনের বর্ণনা মতো ওই টাইমে তো আসিফ নজরুল নন এক্সিস্টেন্ট থাকার কথা ছিল, কারণ আগে থেকে 4 তারিখ থেকেই তো উনি ক্যান্টনমেন্টে। তাহলে রাস্তা দিয়ে কিভাবে গেল? এই প্রশ্নটা কিন্তু করাটা খুব জরুরি। তাহলে এই ভিডিওর ভেতর যে ইচ্ছাকৃতভাবে ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে, এটাও কিন্তু একটা তার প্রমাণ। তারপরে আরেকটা কথা একটু বলে রাখাটা জরুরি। ওই তার পরবর্তীতে এটা এমন একটা নোশনে কথা বলা হচ্ছিল যে আসিফ নজরুল ডিইউ ক্যাম্পাসে না যেতে বলে সবাইকে ক্যান্টনমেন্ট থেকে সুখবরের কথা কেন বলল। মানে নোশনটা এমন যে আসিফ নজরুল ডিইউ ক্যাম্পাসে যেতে নিষেধ করেছে ছাত্রদেরকে, কিন্তু একটা ভিডিও কোথাও দেখাতে পারবেন যে আসিফ নজরুল নিষেধ করেছে ডিইউ ক্যাম্পাসে যাওয়া যাবে না, ডিইউ ক্যাম্পাসে যাবেন না, অমুক না তমুক না? এই টাইপ কোনো কথা তো বলেন নাই উনি। তাহলে ওই নোশনটা কেন সন্দেহ তৈরির জন্য এনে তৈরি করা হচ্ছে? আরেকটা জায়গায় একটু নিয়ে যাওয়াটা জরুরি যে আসিফ নজরুলের ওই যে 22 মিনিটের সময়ে, ওই ভিডিওর 22 মিনিটের টাইমে আরেকটা বড় ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে। ইলিয়াস হোসেনের ওই ভিডিওর 22 মিনিটের সময় বলা হচ্ছে ইউনূস সাহেব ইভেন দেশে আসার পরেও একটা কু করা হচ্ছিল, এবং কু করে ইউনূস সাহেবকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছিল, এবং সেটার প্ল্যান করছিল কে? ওই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর, তারপর মেজর জেনারেল হামিদ। এটা কিন্তু 8 আগস্টের ঘটনা। ওই 22 মিনিটের ভিডিও, 22 মিনিটের সময় ইলিয়াস হোসেন বলছে তার ভিডিওর ভেতরে, এবং বলছে এইটা তারপর ফরেন একটা গোয়েন্দা এজেন্সির মাধ্যমে খবর পেয়ে নস্যাৎ হয়ে যায়, ইউনূস সাহেব জানতে পারেন। এবং ওই টাইমে যে ফুটেজটা দেখানো হয়েছে, দেখবেন কিছু বিদেশিদের একটা ছবি দেখানো হয়েছে, ওই ফুটেজটার সাথে কোন ফরেন এজেন্সি, তার সামঞ্জস্যটা কোথায়? তার মানে কোনো একটা বিদেশিদের ছবি দেখিয়ে এই ব্যাপারটা এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে না, মানে মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য। একই সাথে বলছি
যে কুর কথাটা বলা হলো এবং তারপরেই একটা ডিসিশন বলা হচ্ছে এবং তারপরেই 6টা বড় বড় পোস্টিং রদবদল হয়। তার ভেতরে কে ছিল? ওই হামিদ, তারপর হলো এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর, তাদেরকে নাকি 8 তারিখে ওই চক্রান্ত কুর চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পরে তারপর তাদেরকে আর্মি চিফ সরিয়ে দেয়। কিন্তু ফ্যাক্টটা টেকেন ইট অ্যাজ গ্যারান্টিড, 6 তারিখেই তাদেরকে 6 জনকে সরিয়ে দেওয়া হয়। ওই জিয়াউল যে আছে কুখ্যাত মানে খুনি টাইপ মানুষ, জিয়াউলকে তো চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। মুজিবুরকে ঢাকার বাইরে, ও তো কিউএমজি ছিল, কোয়ার্টার মাস্টার জেনারেল ছিল, তাকে ওই জায়গা থেকে সরিয়ে ঢাকার বাইরে একটা জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো এবং 6 জনের কিন্তু রদবদল করা হয় 6 তারিখে, নট 8 আগস্টে। তাহলে এই যে একটা গোজামিলের তথ্য ইলিয়াস সাহেব আপনি কেন দিলেন? যাদেরকে 6 তারিখে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনি 8 তারিখে একটা কুর বয়ান নিয়ে আসলেন, ইউনূস সাহেবকে মারার বয়ান নিয়ে আসলেন, ভুয়া একটা ছবি দিয়ে আপনি প্রমাণ করলেন বিদেশি এজেন্সির কথা নিয়ে আসলেন, তাদেরকে 8 তারিখের পরে তাদেরকে ট্রান্সফার করলেন। এই ব্যাপারটা আপনি একটু প্রমাণ করবেন যে তাদেরকে 6 তারিখেই তো তাদেরকে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, রদবদল করে ফেলা হয়েছে ওই 6 জন অফিসারকে, আপনি যাদের বয়ান দিয়েছেন যে 8 তারিখে কুর পরিকল্পনার পরে সরানো হয়েছে। এটা তাহলে ডিসইনফরমেশন সরানো হলো না এবং সবাইকে বিভ্রান্ত করা হলো না? আর তারপরের আলোচনা যেটা, ওই যে ভারত নিয়ন্ত্রিত আসিফ নজরুল, তাকে নাকি 12 বছর ধরে ভারত তৈরি করেছে এই পারপাসটা সার্ভ করার জন্য। এটা কতটা ন্যাক্কারজনক কথা তার একটু পরে আমি আসি। তার আগে বলি, ওই আর্মি ক্যান্টনমেন্টের মিটিংয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই ছিল এবং তারপরে যখন মিটিং হয় ওই জায়গায় কিন্তু রাজবন্দীদের মুক্তির যে ব্যাপার, খালেদা জিয়ার মুক্তির ব্যাপার আসিফ নজরুল প্রথম বলেছিল। এটা কিন্তু আসিফ নজরুল পাবলিক ফোরামে কয়েক দফা বলেছে, বিএনপির জায়গা থেকেও এটা তারা অস্বীকার করে নাই। খালেদা জিয়ার মুক্তির ব্যাপার কিন্তু আসিফ নজরুল সাহেব বলেছে। এমনকি আক্তার হোসেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বহু আগে থেকে আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব একজন, সেই আক্তার হোসেনও কিন্তু আটক ছিল। আক্তার হোসেনের মুক্তির জন্য আসিফ নজরুল সাহেব কথা বলেছেন। মানে রাজবন্দীদের মুক্তির ব্যাপারে কিন্তু আসিফ নজরুল সরব ছিলেন ওই মুহূর্তেও। এবং যা ডিসিশন নেওয়া হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলে ছিল, সব দোষ আসিফ নজরুলের। মানে যা দোষ সব আসিফ নজরুলের পর চাপিয়ে দেওয়া হচ্ছে। আসিফ নজরুল এইটা করে নাই, আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে সব আসিফ নজরুল কন্ট্রোল করেছে, বিপ্লবী সরকার হইতে দেয় নাই, শপথ নিতে দেয় নাই, সব আসিফ নজরুলের দোষ। বিপ্লবী সরকার করার দরকার ছিল কি ছিল না, ওই জায়গাতেও একটু পরে আমি আসছি। আসিফ নজরুলকে যেভাবে বলা হচ্ছিল যে উনি ভারতীয় পারপাস সার্ভ করছেন, বিগত 12 বছর ধরে ভারত তাকে তৈরি করেছে। বাংলাদেশে যারা ছিলেন, বাংলাদেশে যারা কথা বলেছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে, কতজন মানুষ বাংলাদেশে বসে থেকে কথা বলেছেন? এখন অনেকে ভুলে যেতে পারে, কারণ এখন তো অনেকেই কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশে বসে ক্রমাগত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে কয়জন মানুষ কথা বলেছে তাদের ভেতরে আসিফ নজরুল একজন। যারা সত্য বলেন, সত্য শুনেন, তারা এই ব্যাপারটা অস্বীকার করতে পারবেন? মিডিয়াতে ভোটচোর রেজিমের বিরুদ্ধে কথা বলার মতো কয়জন মানুষ ছিল? এখন তো অনেক মানুষ কথা বলে। দেশের ভেতরে বসে থেকে কতজন মানুষ প্রতিবাদ করার মানুষ ছিল? আসিফ নজরুল 2000 লাস্টের 10-12 বছর থেকে ইন্ডিয়ান এম্বাসির কোনো দাওয়াত পায় না, এটা কি জানেন? এবং উনি তো ভারতের একেবারে স্বীকৃত বিরোধী মানুষ, একেবারে স্বীকৃত বিরোধী মানুষ। এবং ভারত বিরোধিতার জন্য ওনার বহু বদনাম আছে, বহু টক শোতে ভারতীয় ন্যারেটিভের বিরুদ্ধে কত ফাইট করেছেন উনি। সীমান্তে হত্যা নিয়ে কত টক শো উনি করেছেন, একটু আর্কাইভে যান, ইউটিউবের খুঁজে পাবেন। আর ওনাকে বলা হচ্ছে যে উনি ভারতীয় চর। এই ব্যাপারটা করে কি হয় জানেন? যারা যারা সত্যি সত্যি এরকম পারপাস সার্ভ করতো তাদেরকে দায় মুক্তি দিয়ে, যারা যারা আন্দোলনের রাস্তায় ছিল তাদেরকে আপনি ভারতীয় চর বানিয়ে দিচ্ছেন। মানে এটা আসলে খুবই বাজে একটা ব্যাপার। এমনকি শহীদ মিনারে ওই সিপি গ্যাং ছিল না, শাহবাগীদের টাইমে যারা চেতনা ব্যবসা করতো, তারা 7 থেকে 8 জনের দেখবেন ছবি টানিয়ে একদম ক্রস চিহ্ন করে বাংলাদেশ থেকে বয়কটের ডাক দিয়েছিল। তাদের ভেতরে আসিফ নজরুল একজন ছিলেন। আসিফ নজরুল ছিলেন ওইটার ভেতরে। এবং যারা ওই টাইমে কথা বলতেন, খুবই অল্প মানুষ কথা বলতেন। পিয়াস করিম সাহেবের কথা আপনাদের মনে রাখার কথা, মনির হায়দার, পিয়াস করিম, আসিফ নজরুল, তুহিন মালিক, এরা ছাড়া কয়জন কথা বলতো তখন? আর ওই সময় থেকে যারা ওই 11, 12, 13 সাল থেকে যারা কথা বলছে, আপনারা তাদেরকে বানিয়ে দিচ্ছেন ভারতীয় এজেন্ট, ভারতীয় চর। ভারত 12 বছর ধরে তৈরি করেছে। এইভাবে ট্যাগ দেওয়ার কালচার যে কত বাজে, এবং এরা কিন্তু ডিরেক্ট এই আন্দোলনের পার্ট ছিল। তার মানে তাদেরকে ভিলেন ক্যারেক্টার দিয়ে দিলে লাভটা আসলে কাদের হচ্ছে? এই প্রশ্নটা আমার মনে হয় যে দেশের সবারই বোঝা উচিত যে এই টাইপ প্রশ্ন করলে লাভটা কাদের হয়।
আবরার ফাহাদ ইস্যুটার কথা নিশ্চয়ই মনে আছে। আবরার ফাহাদ ইস্যুর পরে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন টিচার আন্দোলনে প্যাট্রোনাইজ করেছিল, আসিফ নজরুল তার ভিতরে একজন ছিলেন। এমনকি আক্তার ভাই ওই যে 8 স্তম্ভ নির্মাণ করার ক্ষেত্রে যখন পদক্ষেপ নিলে তারপরে কত নিপীড়ন হয়েছে আবরার ফাহাদের পক্ষে যখন ক্যাম্পেইনগুলো গড়ে তুলেছে। আসিফ নজরুল ওই টাইমে আবরার ফাহাদের জন্য এই ধরনের ক্যাম্পেইন করার জন্য আক্তার ভাই তো বিভিন্ন মানুষের কাছে তার প্রোগ্রাম করতে কিছু টাকা দরকার, আসিফ নজরুল কিন্তু টাকা দেওয়াও মানুষ। আক্তার ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আক্তার হোসেনকে চিনেন না, এমন মানুষ নিশ্চয়ই থাকা উচিত না। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আবরার ফাহাদের ওই প্রোগ্রামে উনি টাকা দিয়েছেন কিনা। তার মিনিংটা হইল ভারত বিদ্বেষী জায়গায় মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি সবসময় সরব ছিলেন, আর ওনাকে বানিয়ে দিচ্ছেন ভারতীয় এজেন্ট, ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। মানে কি নির্মম বাজে কথা যে 3 তারিখে ক্যান্টনমেন্টে বসছে, ভারতীয় গুপ্তচররা ছিল 16 জন, তার ভেতরে যে উনি মানে ঘুটুক বাঁকায় আসছেন। যাই হোক, এই রোজার মাসের ভেতরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদের জানার কথা, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম করার জন্য, মসজিদে দাওয়াত দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে শিবির সাজিয়ে একেবারে পিটিয়ে কি নির্মম অত্যাচার চালিয়েছিল ছাত্রলীগ। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্ররা, নিপীড়িত ছাত্ররা মানববন্ধন করে, ওই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার গিয়ে দাঁড়িয়েছিল তাদের পেছনে, দ্যাট ইজ আসিফ নজরুল। মানে শিবির ট্যাগ দিলে অন্য সব টিচাররা ভয়ে দৌড়াতো, আসিফ নজরুল কিন্তু ভয়েস হিসেবে দাঁড়িয়ে যেত। আমরাও তো ক্যাম্পাসে যখন ছিলাম 7 বছরে যত অন্যায় অবিচার হয়েছে, ছাত্ররা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন বিভিন্ন আন্দোলন নিপীড়নের ভেতরে ছিলেন, একটু চিন্তা করে বলেন তো যে আসিফ নজরুল সাথে ছিল না সব সময়ে? এবং আরো কয়েকজন টিচার, খুবই অল্প কয়েকজন টিচার ছিল, আর অধিকাংশ টিচার কি তোষামোদি করে বেড়াতো না? আর আসিফ নজরুলকে বানিয়ে ফেলছেন ভারতীয় চর। কোরআন তেলাওয়াতের প্রোগ্রামে দাঁড়ানোর পরে অন্য কোন টিচার, ওই ল ডিপার্টমেন্টের সামনে প্রোগ্রামটা হয়েছিল, আসে নাই, আসিফ নজরুল ওয়াজ দেয়ার। এই তথ্যটা একটু ভেটিং করায় নিন সবার কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন। এমনকি 2021 সালে উনার অফিস কিন্তু তালা দিয়ে আক্রমণ করা হয়, উনার পর আক্রমণ করে ছাত্রলীগ। কারণ কি, ওই যে আফগানিস্তানে যখন পতন ঘটে তারপর বলছিল বাংলাদেশে পতন হইলে কিভাবে যাইতে পারবে না হাসিনারা, অমুক তমুক এই টাইপ কথা বলেছিল। ছাত্রলীগ উনাকে নিয়ে মিছিল করেছিল, উনার অফিস, চেয়ারম্যানের অফিস তালা বন্ধ করে উনাকে আসতে দেওয়া হবে না এই ক্যাম্পেইন করেছিল। সারাটা জীবন তাদের নিপীড়নের শিকার ছিল, আর তাকে বানিয়ে দিচ্ছেন এজেন্ট, তাকে বানিয়ে দিচ্ছেন অমুক তমুক। এইসব কথা শুনলে আসলে খুবই হাস্যকর লাগে। যে জাস্ট চিন্তা করেন, এই আন্দোলনের আগেও কয়জন মানুষ কথা বলেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনে কয়জন টিচার নেমেছিল? ও থানায়, শাহবাগ থানা থেকে ছাত্র সারিয়ে আনা অল্প কয়েকজন টিচার কিন্তু সেই জায়গায় গিয়েছিল। আসিফ নজরুল ওয়াজ দেয়ার। সমন্বয়ক যাদেরকে আটকে রাখা হয়েছিল ডিবি অফিসে, তাদেরকে ছাড়ানোর জন্য যে টিমটা গিয়েছিল, তাদের ভিতরে লিডিং ফেসও কিন্তু আসিফ নজরুল ছিল। এটা সমন্বয়কদের কাছে জিজ্ঞেস করেন, ওই টাইমে মিডিয়ায় যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের কাছে জিজ্ঞাসা করেন। আসলে এই জিনিসগুলো ভুলে গিয়ে যদি ভিডিওর ভেতরে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে কাউকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, সেটা বোধহয় অনেকে পছন্দ করে, এবং এই ফ্যাক্টটা চেক না করে যা খুশি তাই বলে দেওয়া যায়। কারণ এখন তো অনেকেই স্বাধীনভাবে অনেক কথা বলতে পারে। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে বলাটা বোধহয় যে ভালো। আর তা না হলে এটা মনে হয় নেহাত একটা অবিচার হয়ে যায়। বরং আসিফ নজরুলের জেনুইন সমালোচনা করার জায়গা আছে, অনেকগুলো স্টেপ নিয়ে এই 5 আগস্টের পরে উনি চেয়ারে বসার পরে জেনুইন কিছু সমালোচনা অবশ্যই করা উচিত। এটা আমিও মনে করি। আমিও কিন্তু ওনার একেবারে সামনাসামনি হওয়ার পরে কয়েকটা জায়গায় প্রশ্ন করেছি যে স্যার এই জায়গা আমার কাছে মনে হচ্ছে ঠিক হচ্ছে না, এটা এইভাবে করা উচিত ছিল, এইভাবে করা যায়। কিন্তু সেটা না করে মিথ্যা তথ্য দিয়ে কাউকে তো আসলে ভিলেন বানালে লাভটা কি হয় আমার বোধগম্য না। ডিউয়ের কতজন রাস্তায় নেমে, এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে তাদেরকে যদি, এবং এই আন্দোলনের ভেতরে যারা ছিল তাদেরকে যদি একে একে এইভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, ভিলেন বানিয়ে দেওয়া হয়, লাভটা কাদের হয়? দেখবেন এই কাজ কিন্তু শুরু হয়েছে। আন্দোলনের বিভিন্ন অংশ যারা ছিল স্টেক হোল্ডারদের ভিলেন বানানো শুরু হয়েছে। বিভিন্ন পত্রিকার ইস্যু নিয়েও দেখবেন আমাদের আমার বন্ধু নাহিদ ইসলাম কত স্যাক্রিফাইস ছেলেটার করতে হয়েছে। নাহিদ যখন ওই যে প্রথম আলোর অফিসে যখন আক্রমণ করলো, নাহিদ যখন কথা বললো দেখলাম নাহিদও খারাপ। আসিফ নজরুল ক্যান্সেল, নাহিদ ইসলাম ক্যান্সেল, তারপর ফাহাম আব্দুল সালাম ক্যান্সেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যান্সেল, জাহেদ ভাইও দেখলাম তো একটা কথা বলেছে, জাহেদ ভাইও খারাপ। তাহলে সবাই এরা খারাপ, ভালো কারা? মানে আন্দোলনের সাথে যাদের ডিরেক্ট স্টেক ছিল প্রত্যেকে যদি এইভাবে বিতর্কিত করার মিশনে থাকে, তাহলে তা আওয়ামী লীগের টোনেই কথা বলা হচ্ছে। মানে আওয়ামী লীগের বয়ান আর এই বয়ান যদি এক হয়ে যায়, দ্যাট ইজ সিরিয়াসলি প্রবলেমেটিক। আরেকটা জায়গায় আমি একটু কথা বলার চেষ্টা করি, সেটা বোধ হয় যে একটু দরকার। ওই ভিডিওর ভেতরে আরেকটা জিনিস দাবি করা হচ্ছিল, আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার তার খায়েশ ছিল, আর্মির সাথে এটা প্ল্যান করেছিল। কারণ আসিফ নজরুল একবার ছাত্রদের দাবির পরে এটা বলেছিল যে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হবে কি না, এটা নিয়ে উনি একটা প্রশ্ন তুলেছিলেন। কারণ এর আগেও কিন্তু ইউনূস সাহেবকে, এর বিভিন্ন আগে
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিভিন্ন জায়গায় এর আগের বছরগুলোর কথা বলছে, যখন বলা হয়েছে উনি বলছেন না আমার এই টাইপ কোনো ইন্টেনশন নাই। কিন্তু লাকিলি যখন উনি হয়েছে, মানে ওনার এই ভিডিওটার ভেতরে যারা যারা দেখেছেন ইলিয়াস হোসেনের এই ভিডিওটা, মনে হচ্ছে না ডক্টর আসিফ নজরুল বনাম ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু যে জিনিসটা জানেন না, ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আসিফ নজরুলের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন জুডিশিয়ারির মাধ্যমে হেনস্থা করা হয়, কোর্টে তোলা হয়, কি পরিমাণ নিপীড়ন চালানো হয়, তখন ইউনুস সাহেবের পাশে মাত্র হাতে গোনা যে কয়েকজন মানুষ ছিলেন, তাদের ভেতরে একজন ছিলেন আসিফ নজরুল, আরেকজন খুব ঘনিষ্ঠভাবে নিউজগুলো কাভার করতো শফিকুল আলম, এপির ব্যুরো চিফ ছিলেন তখন, এখন যিনি প্রেস সেক্রেটারি হয়েছেন। এই মানুষদের কিন্তু ব্যক্তিগত স্ট্রাগলের গল্পটা আছে। হাসিনার দ্বারা তারা কিন্তু নিপীড়িতও হয়েছে এই কাজগুলো করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা যখন এই দাবি তুলছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাইজ তুলে নেওয়া হোক, বিভিন্ন বিশিষ্ট জনেরা যখন ইউনুসের বিরুদ্ধে মানে ক্যাম্পেইন চালাচ্ছিল, তখন আসিফ নজরুলরা কিন্তু ইউনুস সাহেবের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। 2023-এর হিসাব, অনেকেই তখন রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা বলতেন, এখন তো ম্যাস লেভেলের রাজনীতি নিয়ে কথা হয়। সো এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন। আর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হলে আসিফ নজরুলের সবচেয়ে খুশি হওয়ার কথা, এবং উনি কিন্তু ওইটা আমি এটাই বলেছেন। ইনফ্যাক্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হওয়াটা বাংলাদেশের জন্য একটা ব্লেসিং, এবং সামনের বাংলাদেশেও নানা ধরনের সংকট আসবে ইন্টারন্যাশনালি, সেটা কিন্তু অলরেডি পরিলক্ষিত হচ্ছে। এইগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইউনুসের মতো একজন আইকনিক ফিগার বাংলাদেশের শুধু এখনই দরকার না, ইভেন দলীয় কোনো সরকার ভবিষ্যতে যদি আসে, সেই সরকারেও যদি কোনো না কোনো ক্যাপাসিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকেন, যে রাষ্ট্রপতি হিসেবে থাকলেন বা কোনো ক্যাপাসিটিতে, সেটা বাংলাদেশের জন্য ভালো। আর দেখেন গিরিঙ্গিটা লাগিয়ে দেওয়া হচ্ছে কিভাবে, যে ডক্টর ইউনুস বনাম আসিফ নজরুল, কিন্তু ব্যাপারটা এইরকম না। ডক্টর মোহাম্মদ ইউনুসও ব্যাপারটা শুনলে বোধ হয় যে উনিও হাসবেন। এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশ কাটে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার আদৌ খায়েশ ছিল কিনা। এটা একটা মিথ্যা কথা। উনি জাস্ট সন্দেহ প্রকাশ করেছেন যে উনি হতে রাজি হবেন কিনা, ওইটা আমি বিভিন্ন আলাপ আলোচনা চলেছে। এমনকি ছাত্রদের নিয়ে তো আসিফ নজরুল সাহেব তো বসছেনও, যে উপদেষ্টা কার হবেন, এই মিটিংগুলো হয়েছে না বিভিন্নভাবে, সেটা তো সমন্বয়কদের পাশে বসে আসিফ নজরুল বাংলা একাডেমির প্রোগ্রামেও বলেছেন। আর একটা দাবি তোলা হয় যে ডক্টর আসিফ নজরুল উনি 3 জন ভুয়া সমন্বয়ককে নিয়ে গিয়ে তাদের স্বার্থ হাসিল করেছেন। প্রথম কথা হলো, ওই 3 জনকে আসিফ নজরুল যে চিনে না এটা বহুবার অতীতে ক্লিয়ার করেছেন, কালকেও বলেছেন। এবং ওই একটা স্ট্যাটাস ধরে ওই জায়গায় যে 3 জন ছিলেন তাদেরকে ইন্টারভিউ করলেই তো পাওয়া যায়। আসিফ নজরুল তাদেরকে নিয়ে যান নাই। এমনকি ওই জায়গায় একজন ছিলেন আরিফ তালুকদার। গতকাল কিন্তু আরিফ তালুকদার একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করেছে যে আসিফ নজরুল তাদেরকে নিয়ে জানে, কোন কারণে কিভাবে তারা গিয়েছিল সেটার বর্ণনাটাও দেয়া আছে। এবং মূল সমন্বয়কদের পাশ কাটিয়ে করবে ব্যাপারটা এরকমও ছিল না, কারণ আসিফ নজরুল বিকেলবেলার থেকেই নাহিদ, আসিফ, হাসনাত, শারজিস এদেরকে খুঁজছিল। হাসনাত আমার বহু পুরাতন ফ্রেন্ড, নাহিদ আমার ফ্রেন্ড, তারপর হলো শারজিস আমার ফ্রেন্ড, আসিফ আমার খুবই প্রিয় একটা জুনিয়র। আমি একটা স্ট্যাটাসও কিন্তু দিয়েছিলাম 5 তারিখ বিকেলবেলা। আসিফ স্যার আমাকে ফোন দিয়ে বলছিল ওরা কই, তারপর আমরা কেউ কাউকে ফোনে পাচ্ছিলাম না। তারপর আমি একটা স্ট্যাটাস দিই, আমিও তো বাইরে, তখন আমি একটা স্ট্যাটাস দিলাম যে আশেপাশে কেউ যদি থাকেন স্ট্যাটাস দেখলে ওদেরকে যদি পান তাহলে ওদের কাছে খবর পৌঁছে দিন। মানুষ কিন্তু এইভাবেই খোঁজা হচ্ছিল। তাহলে ভুয়া সমন্বয়কদের আসিফ নজরুল কেন এন্ডোর্স করবে? এবং আসিফ নজরুল তাদেরকে চিনেও না, এটা বলেছে। এবং ওই 3 জনের ভেতরে একজন যে ছিলেন আরিফ তালুকদার, সেও কিন্তু এটা স্ট্যাটাস দিয়ে বলেছে। তাদেরকেও যে জিজ্ঞেস করেন তাহলেই তো হয়ে যায়। কিন্তু সেই কাজগুলো না করে দেখেন ভুয়া সমন্বয়কদের দায়ও তার উপর দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার আরেকটা ব্যাপার হলো, তারপর ভিডিওর ভেতরে যেটা সবচেয়ে বাজে দাবি করা হচ্ছে, যত নিয়োগ হয় অন্যান্য জায়গায় নিজ মন্ত্রণালয়ের বাইরে সব কিছু আসিফ নজরুল কন্ট্রোল করে। এটা বাস্তবসম্মত কোনো কথা? মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কি এতটাই অকেজো হয়ে গেল সব আসিফ নজরুল করছে? আমার কাছে মনে হয় এই প্রবলেমটা সিরিয়াসলি প্রবলেমেটিক। গভর্নমেন্টের কালেকটিভ ভুল থাকতে পারে, সেটা বিভিন্ন জায়গায় ভুল হতে পারে, মানে সব কিছু আসিফ নজরুল করছে, এই বয়ানটা একেবারেই অসত্য কথা। ছাত্র উপদেষ্টাও তো 3 জন আছে, আমার মনে হয় তাদের ওই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত যে সবকিছু আসিফ নজরুল করছে কিনা। কারণ অনেক সিনিয়র লোকও আছে না এই জায়গায়, আসিফ নজরুলের চেয়ে অনেক সিনিয়র মানুষ আছেন। হাসান আরিফ সাহেব আছেন, তারপর ওই যে সালেউদ্দিন আহমেদ আছেন, তাদেরকে কিন্তু স্যার বলে আসিফ নজরুল। এমনকি ওই আদিলুর রহমান শুভ্র ভাই আছেন। সো তারা তো অনেক সিনিয়র মানুষ। সো সব কিছু এটা করছে, এটা ভাবার কোনো কারণ নেই। এমনকি মানুষের ভেতরে 2টা ভুল পার্থক্য আছে। আমি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য বলছি না। দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আর আইন মন্ত্রণালয়ের কাজকে গুলিয়ে ফেলে। যারা একটু ন্যূনতম জানেন, ধরেন পুলিশের কাজ, পুলিশ কাকে গ্রেপ্তার করবে, কাকে ছাড়বে, ওইটা কি হবে না হবে, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজে অনেক আপত্তির জায়গা আছে, কিন্তু সেটাকে মানুষ আইন মন্ত্রণালয়ের কাজ হিসেবে দোষারোপ করেন আসিফ নজরুলকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নাই, অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব নাই। দেখেন তো কয়জন উপদেষ্টার নিয়ে দোষগুণ অ্যানালাইসিস করা হয়, অনেক 4-5 জন উপদেষ্টা আছে যাদের কাজ নিয়ে কোনো কথাবার্তাই হয় না।
একটু খোঁজ নিয়ে দেখেন যে অনেক উপদেষ্টা আছে কি করছেন কোনো হিসাব নেই। স্বাস্থ্য উপদেষ্টা কি করলো, মৎস্য উপদেষ্টা কি করলো, প্ল্যানিংয়ে কি করলো, অমুক তো এরকম আরো বেশ কয়েকটা মন্ত্রণালয় আছে, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না। এমনকি আসিফ নজরুল নিজেও যে তাকে খুবই গ্লোরিফাই করছে ব্যাপারটা এমন না। নিজের রেটিং দিয়েছে উনি 10-এর ভেতরে 4, উনি 5 মার্কও দেয় নাই নিজেকে 100 দিনের কাজের পরে। উনি তো নিজেকে মানে জাহির করে বেড়াচ্ছে না। স্টিল উনারও অনেক কাজ করা দরকার ছিল, যেমন আমি মনে করি পিলখানার বিচারটা কিভাবে শুরু করা যায় এটা ভাবা উচিত। আবার লগি বৈঠার আন্দোলনকে অনেকে মিস করে যায়। লগি বৈঠার আন্দোলনের টাইমে কিভাবে পিটিয়ে মারা হয়েছিল জামাতিদের, আমি বলি এটারও বিচার হওয়া দরকার। অনেকে আলোচনা শুরুই করে পিলখানা দিয়ে, কিন্তু ওই লগি বৈঠার আন্দোলনের কথা অনেকে ভুলে যায়। শুধুমাত্র দাড়ি টুপির জন্য মানুষের পর কি নিপীড়নটা চালানো হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ জড়িত ছিল। সেই মানুষগুলোর ভয়েস তাহলে কে হবে? এগুলার বিচার কিভাবে করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আরো তৎপর হওয়ার দরকার আছে। কিন্তু যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে এটা খুবই বাজে একটা জিনিস। সো নিয়োগ পোস্টিং এই ব্যাপারগুলো নিয়েও তো একটু কথা বললাম, এবং আরও কয়েকটা ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয় যে একটু কথা বলা দরকার। কিন্তু তার আগে এই ইলিয়াস হোসেন সাহেব আরও কিছু জায়গায় যে ডিসইনফরমেশন ছড়িয়েছেন তার কয়েকটা ব্যাপার আমি একটু ধরিয়ে দেই। 2020 সালে ওসি প্রদীপ যে ছিল, ওই মেজর সিনহা মারা যাওয়ার পর ওসি প্রদীপের ওয়াইফের পাসপোর্টটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, এবং সেই ভিডিওর ভেতরে খুবই বাজেভাবে বাংলাদেশি পাসপোর্টের উপর ভারতীয় ভিসার একটা স্টিকার ছিল, সেই স্টিকারকে টার্গেট করে বলেছিল সে ভারতীয় নাগরিক, ভারতীয় পাসপোর্ট তারপর আছে। এবং এটা নিয়ে কিন্তু ফ্যাক্ট চেকিং হয়েছিল তখন, বুম ফ্যাক্ট চেকিং করতো তখন, এবং করার পরে ভিডিওটা কিন্তু সরিয়ে নেওয়া হয়। সেটার জন্য অ্যাপোলজি ইলিয়াস হোসেন কোথাও দিয়েছে বলে আমি জানি না। মানে ইচ্ছাকৃতভাবে একটা ভিসার ট্যাগকে পাসপোর্টের হিসাবে ইচ্ছাকৃতভাবে ইনফরমেশন যে ছড়ানো তার হ্যাবিট আছে, দ্যাট ইজ দ্য প্রুফ। আমি এটা বললাম ইলিয়াস হোসেন সাহেবের উদ্দেশ্যেই বললাম, মানে তাকে নিন্দা করে না, বরং উনি যে অতীতেও এই টাইপ কাজ করেছেন তাহলে ওনার কথার বিশ্বাসযোগ্যতা কোথায় থাকবে? এই ব্যাপারগুলো নিয়ে তো তাহলে প্রশ্নটা অবশ্যই উঠতে পারে। 2021 সালে হেফাজত ইসলামের একটা ডাকা হরতালে পুরাতন একটা ভিডিও লাইভ মোডে প্রচার করে উনি বলছিলেন জুমার নামাজের পরে এইরকম বড় বিক্ষোভ মিছিল হচ্ছে, বিশাল মানুষের সমাবেশের চিত্র উনি দেখিয়েছিলেন, কিন্তু ওটা ছিল পূর্বের একটা ভিডিও, লাইভ মোডে ওইটা প্রচার চালানো হচ্ছিল 2021 সালে হেফাজতের ডাকা হরতাল হিসেবে। সেই ভিডিওটাও কিন্তু একটা ইচ্ছাকৃতভাবে করা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছিল ওই ভিডিওর মাধ্যমে। সো এই কাজটা তো করা হয়েছে, তার বিভিন্ন পেজ থেকে এটা ছড়ানো হয়েছিল। ইভেন 2024 সালেও খুব বাজে একটা কাজ হয়েছে, তার টেলিগ্রাম চ্যানেলে APBN এর একটা নর্মাল মানুষ যে কোনো কাজই করেনি, তার বাড়ি হলো বরিশাল, তাকে ছড়ানো হয়েছিল সে ডিরেক্ট গুলি করে মানুষ মারছে, অন্য একজন মানুষের বয়ান তারপর চাপিয়ে দিয়ে তার ছবি টবি সহ সব পাবলিশ করে দিয়েছে। ওই APBN এর যে পুলিশটা ছিল তার সিকিউরিটির জন্য কনসার্ন হয়ে গিয়েছিল। তাহলে এই যে ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলা এতভাবে ছেড়ে দিয়ে একটা নির্দোষ মানুষকে কেন আপনি হুমকির মুখে ছেড়ে দিচ্ছেন? তার মানে ইচ্ছাকৃতভাবে তো আপনি এই কাজগুলো অতীতেও করেছেন। এমনকি ওই যে চিন্ময় কৃষ্ণ, যাকে অনেক কথা হচ্ছে, বিতর্কিত অনেক কাজ করেছে, তারও তো বিচার হওয়া দরকার। এবং চিন্ময় কৃষ্ণের সাথেও কিন্তু ওই যে একটা নারীর গাড়ির ভেতরের ভিডিও বলা হচ্ছিল এটা চিন্ময় কৃষ্ণ, এইটা বলে তার বিভিন্ন পেজ থেকে প্রচার চালানো হয়েছে। তো কিন্তু আসলে তো ওইটা চিন্ময় কৃষ্ণ ছিল না, অন্য কেউ ছিল। আমার কথা বিচার যেটা বিচারেই হওয়া উচিত, কিন্তু আপনি মিথ্যা একটা জিনিস এনে যখন এরকম প্রচার করবেন তার মানে এই ব্যাপারগুলো করার তো অভ্যাস আছে। আমি বলছি না সে কোনোদিন কোনো ভালো কাজ করেনি, আমি কিন্তু এই মানুষও না যে তাকে খারিজ করে দিতে হবে। তার লাইফেও কিছু কিছু সে ভালো কাজ করেছে ইলিয়াস ভাই, অবশ্যই সেটাও আমি স্বীকার করি, সেটা আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিয়েছি। কিন্তু তার কিন্তু এই ব্যাপারগুলো আছে, তখন তো বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের তো প্রশ্ন উঠবেই, ওঠাটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপারের জন্য দায়ী করা হয় বিপ্লবী সরকার হয় নাই এই জন্য আসিফ নজরুল দায়ী, তাহলে তো রাজনৈতিক দলগুলোর কালেকটিভ ডিসিশনে হয়েছে না? এইটা নিয়ে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। বিপ্লবী সরকার ধরেন দুই একজন বুদ্ধিজীবীর কথা ফরাদ মোজাহাররাই বলে বেড়াতো, ফরাদ মোজাহারের নানা কাজ যে কতটা মানে বিতর্কিত এতদিনে তো সবাই বুঝেই গেছেন, যে শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্ররা কয়েকজন শপথ নিবে, হলেও একটা পার্সপেক্টিভ হতে পারতো। আমি বলছি না যে সেটা ব্যর্থই হতো, খারাপ হতো, আমি কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না, কিন্তু চিন্তা করেন এই ধরনের একটি স্ট্রাকচার থাকার পরেও ল অ্যান্ড অর্ডার পুরোপুরি ঠিক হয় নাই। ধরেন ছাত্ররা 12 জন 15 জন শপথ নিল, নেয়ার পরে পুলিশ তাদেরকে মান্য করবে কিনা, আর্মি মান্য করবে কিনা, সচিবালয় তাদেরকে সাপোর্ট দিবে কিনা, এই ব্যাপারটার নিশ্চয়তা কি ছিল? কারণ ছাত্রদের কি বিশাল বড় আর্মড সাপোর্টটা ছিল? তাহলে আর্মড সাপোর্টটা কাদের ছিল? আর্মির। সো তারা যদি তখন না মান্য করতো, দেশটা তো একটা গৃহযুদ্ধের দিকে আগায় যাইতে পারতো। সো আমাদের দেশের স্ট্যাবিলিটিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আবার অনেকেই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন না, আমি জাস্ট পার্সপেক্টিভগুলো বলছি, আমি কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি, আমি আগেই বলছি। সো ভিন্নভাবেও দেখার কিন্তু সুযোগ আছে। শুধু আপনি বললেন আর সবাই আপনার প্রতি আনুগত্য প্রকাশ করবে, এইটা কিন্তু না হওয়ারও একটা সম্ভাবনা ছিল, যেটা এখনও কিন্তু ভিজিবল। এই গভর্নমেন্টকে কি সবাই সাপোর্ট করছে? আমার কাছে মনে হয় না। পুলিশের জায়গা থেকে ঠিকমতো সাপোর্ট পাচ্ছে বলে আমার মনে হয় না, আর্মির জায়গা থেকে, গোয়েন্দা সংস্থাগুলোর জায়গা থেকে অনেক সমস্যা আছে না?
সো এই ব্যাপারগুলোও কিন্তু ভাবা উচিত। দেখবেন অনেকে এই ব্যাপারটা একদম সামনেই আনেন না, কিন্তু এই ব্যাপারটাও ভাবা উচিত, কারণ আমরা একটা গণতান্ত্রিক অভিপ্রায় আগাচ্ছি। আমরা কিন্তু আফগানিস্তানের তালেবানের মতো না যে ইসার পরে নিজস্ব আর্মড সাপোর্ট আছে পুরো দেশ কন্ট্রোলের মতো, সেই জিনিসটা কি ছিল? সো অনেক কিছু চিন্তা ভাবনা করাটার দরকার আছে। এবং আন্দোলনের ফেস নিয়ে শুধু এই জায়গাটা নিয়ে না, দেখবেন আমার কাছে যেটা মনে হচ্ছে রিসেন্ট টাইমে অনেককেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাহাম আব্দুল সালাম, শফিকুল আলম, আসিফ নজরুল, জাহেদুর রহমানকে নিয়ে কথা হচ্ছে, আমাকে নিয়ে কথা হতে পারে, আর অনেককেই নিয়ে কথা হতে পারে সামনে। দেখেন আন্দোলনের যারা এরকম ফেস ছিল তাদেরকে এইভাবে নিজেরা বিতর্কিত করা, তারপর দেখলাম ইলিয়াসের সাথে জুলকারনাইন সায়ের অনলাইন স্প্যাটিং হচ্ছে, এই ব্যাপারগুলো খুব বাজে মেসেজ দেয়। যে জায়গায় সবার ঐক্যটা দরকার ছিল সবাইকে ভিলিফাই করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পলিটিক্যাল স্ট্রাগলটা অনেকেই না জেনে তাকে ওবায়দুল কাদের বলছে, নানাভাবে ট্যাগ দিচ্ছে। এটাই কি উচিত? এই দেশের এই যে হাসিনা পতনের যে ব্যাপারটা, এটা এই এক মাসেই হয় নাই, আগেও একটা লম্বা স্ট্রাগল ছিল, পলিটিক্যাল দলের অনেক স্যাক্রিফাইস ছিল, বিএনপির অনেক স্যাক্রিফাইস আছে, জামাতের অনেক স্যাক্রিফাইস আছে। 2023 সালের ক্র্যাকডাউনের কথা মনে করে দেখেন, 28 অক্টোবরে যখন ক্র্যাকডাউন চললো, এখনকার জেনজির অনেকে জানতও না যে দেশের পলিটিক্যাল হিসাব কিভাবে চলছে, কিন্তু দেখেন সেই ব্যাপারগুলো কিন্তু ঘটেছিল। তাহলে এই যে ব্যাপারগুলা ঘটলো, কিভাবে উনি পার্টি অফিসের সামনে দুর্ভেদ্য দেয়ালের মতো দাঁড়িয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানে না। এমনকি বিএনপিকে ভেঙে ফেলার বহু চেষ্টা চলছিল আওয়ামী লীগ, কিন্তু করতে পারে নাই কেন? এই কয়েকজন নেতার দৃঢ়তার জন্য। এই সাক্ষাৎকার কিন্তু আওয়ামী লীগের যে একজন মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক কিন্তু একটা টিভি ইন্টারভিউতে বলেই ফেলেছিল ইলেকশনের আগে যে তাদেরকে সব ধরনের অফার দেওয়া হচ্ছে, তারা করলেই তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হতো, সব কিছু করা হতো। তারা কিন্তু সেই অফারটা একসেপ্ট করে নাই, করলেই তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আব্দুর রাজ্জাক নিজে বলেছে, সেই ইন্টারভিউটা আছে, দরকার আমি কমেন্ট সেকশনেও দিয়ে দিব পরবর্তীতে এই ভিডিওটা আপলোড করার পরে। এবং এই টাইমে ভেঙে ফেলার এত চেষ্টা করছিল, এরা কিন্তু দৃঢ়তার মাধ্যমে শেখ হাসিনার কাছে বিক্রি হয় নাই। আর এখন এসে ভারতের দালাল বানাচ্ছেন, এজেন্ট বানাচ্ছেন। ভারতের বিরুদ্ধেও অনেক সময় অতীতের বিভিন্ন টাইমে খুব কড়া স্ট্যান্ড নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার লাইফে দুর্নীতির ফিরিস্তিটা দেখেছেন। এই যে এতগুলো বছর বিরোধী দলীয় ফেস হিসেবে যারা একেবারে সলিড স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জায়গায় ছিল। আপনার পলিটিক্যালি একমত হওয়ার দরকার নাই, কেউ ইভেন বিএনপিকেও যদি না দেখতে পারে, না দেখারও কারণ থাকতে পারে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই স্ট্রাগলটাকে কেউ যদি অস্বীকার করেন, এটা খুবই অন্যায্য একটা কাজ হয়ে যায়। একটা পোস্ট কালকে থেকে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 24শে আগস্ট যখন সিঙ্গাপুরে গিয়েছিল তখন নাকি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। এটা একটা সর্বমিথ্যা কথা। একটু খেয়াল করে দেখবেন, ওই আগস্ট মাসে 24 তারিখে ওই টাইমে কিন্তু ব্রিক্সের সম্মেলন চলছিল সাউথ আফ্রিকাতে, এবং ওই জায়গায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওই জায়গাতে ছিলেন, এবং উনি অক্টোবরের দিকে সিঙ্গাপুরে আসেন। তাহলে এই যে বানানো একটা কথা সামনে নিয়ে আসা হলো এবং সেটা মানুষ ধুমায়া শেয়ার করছে, তাকেও ভারতীয় চর বানিয়ে ফেলেছে। মানে সবাই ভারতীয় চর। ভারতীয় চর হলে তো আওয়ামী লীগের এতদিনের রেজিমেই তো ভেঙে ফেলতে পারতো দলটা, সেটা কি ভেঙে ফেলতে পেরেছে হাসিনা? এবং এই নিপীড়নের গল্পটা কিন্তু অনেকেই ভুলে যায়, কি পরিমাণ পলিটিক্যাল স্ট্রাগল, পলিটিক্যাল নিপীড়নগুলো চলেছে। ফাহাম আব্দুল সালামকেও বলা হচ্ছে ভারতীয় চর। অনেকে নাই দেখতে পারেন, ফাহাম আব্দুল সালামের একটা স্ট্যাটাস পছন্দ নাই হইতে পারে, সবাই তো, আমাকেও অনেকে পছন্দ হয় না, আমার একটা জিনিস পছন্দ হবে না, আবার যাকে আমি একজনকে পছন্দ করি তারও একটা জিনিস আমার পছন্দ হবে না, কিন্তু ভারতীয় দালাল অমকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা হচ্ছে। আন্দোলনের টাইমে অনেক ন্যারেটিভ এবং অনেকগুলো বছর ধরে এই টাইপ ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে সবচেয়ে বড় যেগুলো অনলাইনে ভয়েস ছিল, তার ভিতরে একজন ফাহাম আব্দুল সালামও। সো তাকেও কিন্তু ভিলিফাই করে দেওয়ার চেষ্টাটা করা হচ্ছে। শফিকুল আলম তার পলিটিক্যাল স্ট্রাগল সে কতভাবে বাংলাদেশের নিউজ কাভার করার চেষ্টা করেছে 22 সাল, 23 সাল এবং আরও অনেক আগের থেকে, 2014 সালের পর থেকেই শাহবাগী ন্যারেটিভ যেভাবে তৈরি হচ্ছিল সেটার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। আজ তাকেও দালাল বানিয়ে দিচ্ছেন। মানে দিন শেষে দেখা যাবে যে সবাই দালাল, তাহলে পক্ষের কারা? আর সবাইকেই একে একে যদি মাইনাস করা হয়, তাহলে দেশের পক্ষে কাজ করার জন্য মোটিভেশনটা কে পাবে? কারণ সবাইকেই তো ভিলেন বানিয়ে দেওয়ার রাস্তায় কেউ না কেউ নেমেছে ইন্টেনশনালি। এটা কিন্তু সবার জন্যই ক্ষতিকর একটা জায়গা। কারো একটা কাজের সমালোচনা করতে পারেন, কিন্তু ইন্ডিয়ান দালাল তাকে ক্যান্সেল করে দিতে হবে, এই কালচারটা অনলাইনে শুরু হয়েছে না? এটা যে কতটা মারাত্মক বাজে জিনিস, এই ব্যাপারটা বোধহয় অনেকেই এখনো অনুধাবন করতে পারছেন না, এবং সেটা খুব কুইক বোধহয় যে করাটা দরকার ছিল। এবং একটা ব্যাপার খেয়াল করে দেখেন,
ইন্ডিয়ার একটা পত্রিকায় আমি দেখলাম বয়ানটা ছাপা হচ্ছে যে ইন্ডিয়া বলছে এই সংখ্যালঘুর উপর নিপীড়ন হচ্ছে এবং ল অ্যাডভাইসর বাংলাদেশের উনি ইন্ডিয়াকে দ্বিমুখী চরিত্র বন্ধ করতে বলেছেন। দেখেন সেই প্রতিবাদটাও আবার কারা করছে, আর তাদেরকে ইন্ডিয়ান চর বানিয়ে ফেলেছেন। আসিফ নজরুল কিন্তু এটা বলেছে, দ্বিমুখী চরিত্র ইন্ডিয়া দেখাচ্ছে, সেই ইন্ডিয়ান পত্রিকাগুলোতেও এইটা ব্রিফ করা হয়েছে। সো আসিফ নজরুল ভারতীয় দালাল, শফিকুল আলম ভারতীয় দালাল, ফাহাম আব্দুস সালাম ভারতীয় দালাল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় দালাল, তাহলে ভারতীয় দালাল না কে? দেশটার স্ট্যাবিলিটি দরকার, সবসময় এনার্কি তৈরি করে রাখার জায়গাটা ভালো না। চিন্তা করে দেখেন, দেশে যদি এরকম ক্রমাগত এনার্কি চলতে থাকে, বিভিন্ন জায়গায় উস্কানি চলতে থাকে, আর্মি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, একটা পর্যায়ে গিয়ে দেখবেন এমন একটা বাজে পরিস্থিতি হবে, তখন আমরা যে বাংলাদেশের স্বপ্ন ডেমোক্রেটিক ভ্যালুস নিয়ে দেখছি সেটা বিঘ্নিত হতে পারে। হু নোজ, এরকম ক্রমাগত বিচ্ছিন্নতাবাদী কাজ চলতে থাকলে, ক্রমাগত উস্কানিমূলক কাজ চলতে থাকলো, এইটার পর ভিত্তি করে কেউ না কেউ এনার্কি টাইপ কাজ করার চেষ্টা করলো, আর্মি এক পর্যায়ে বলতে পারে যে ঠিক আছে, এই এনার্কি দমনের জন্য আমরা ক্ষমতায় বসলাম, সেটা কি ভালো কিছু হবে? এবং দেখবেন বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা মানুষের পর কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে অতীতে, এবং পলিটিক্যালি যদি অন্য কোনো কিছু হয় দেখবেন তাদের পর আবার নিপীড়নটা নেমে আসবে। এই ব্যাপারটা কি ভালো হবে? আমাদের সবার কথাটা ভাবা উচিত। আমার মনে হয় যে আমাদের ঐক্য বিনষ্টর চেয়ে কীভাবে সবাই সবার হাতটাকে শক্তিশালীভাবে ধরা যায় সেই ব্যাপারে আমাদের প্ল্যান করা উচিত। শত্রুতা বাড়ানোর চেয়ে মিত্রতাটা বাড়ানো উচিত। আওয়ামী ফ্যাসিবাদ আবার যাতে ব্যাক না করতে পারে সেই জন্য সবার এক পয়েন্টে থাকা উচিত। অনেকের ভুল আছে, সেই ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। আমি বলছি না যে কথা বলেন, অবশ্যই রাজনৈতিক দলের ভুল ধরিয়ে দিতে হবে। রাজনৈতিক দলের ভেতরেও অনেক কানেক্টিং পয়েন্টে ঘাপলা আছে, অনেকেই বিপ্লবের চেতনাকে গভর্নমেন্টের ভেতরে অনেক ঘাপলা আছে, তারা ঠিকমতো ধারণ করতে পারছে না। ক্রমাগত চেক অ্যান্ড ব্যালেন্সে আসেন, সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনাটা যাতে এমন না হয় আপনার বয়ান আর ওই পতিত আওয়ামী লীগের বয়ান একই হয়ে যায়, তখন সেটা কাদের পারপাস সার্ভ করবে এটা বুঝবেন। আমি দেশের সবাইকে অনুরোধ করব ঐক্যটা ধরে রাখার কাজ করেন। বিভিন্ন ভিডিও দেখেই একটা সলিড ডিসিশনে জাম্প করবেন না, চিন্তা ভাবনা করেন, অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করারই তো সময়, কেউ কিছু বললেই তার গ্রেপ্তার করে নিয়ে যাবে না এখন। কিন্তু না জেনে বুঝেই কেউ কোনো কথা বলল আর দৌড়িয়ে গিয়েই একটা মতবাদ দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার মতো কাজ করলেন, এই কাজটা কিন্তু খুবই বাজে হয়ে যাইতে পারে। এবং আমি দৃঢ়ভাবে একটা জিনিস বিশ্বাস করি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকাটা জরুরি। বাংলাদেশে অনেক নিরীহ মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষকে নিপীড়ন করানো হয়েছে, অনেক প্রগতিশীল মানুষকে নিপীড়ন করা হয়েছে। সো সব কিছুর বিরুদ্ধে আমাদের সজাগ থাকাটা জরুরি। সামনে আমরা গণতান্ত্রিক বাংলাদেশটা দেখতে চাই, কিন্তু দেখবেন সরকার, রাজনৈতিক দল, ছাত্র প্রত্যেকে যদি প্রত্যেকের শত্রু হয়, লাভটা কিন্তু কারোই হবে না, লাভটা হবে ফ্যাসিবাদের যারা পতিত হয়ে গেছে। সো আমরা কেন সেই সুযোগটা দিব? আমাদের সেই সচেতন থাকাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এবং আমি ভিডিওটা যখন বানিয়েছি, এই ভিডিওটার উদ্দেশ্য কাউকে ছোট করা না, বরং এই ভুলগুলো থেকে আমরা যেন সবাই একটা সলিড ডিসিশনে আসতে পারি, একতার জায়গাটা ধরে রাখতে পারি। এবং একটা ভিডিও করলে কেউ আমার শত্রু হয়ে যাবে আমি এটাও ভাবি না, কারণ সবার আগে দেশকে আমাদের ওন করাটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আন্দোলনের পরে মাথা ঠান্ডা রেখে স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করাটা বোধ হয় আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজেই কোনো কিছু শুনলেই কেউ হাইপার হয়ে যাওয়ার দরকার নাই, চিন্তা ভাবনা করেন। এবং এখন আমাদের মনে হয় স্ট্যাবিলিটির দিকে মন দেওয়াটা অনেক বেশি জরুরি। এই দেশটা সবার, আমাদের, সবাই মিলে চলেন ওন করি, সব আধিপত্যবাদ ভেঙে চুরে বাংলাদেশ হিসেবে, প্রো বাংলাদেশি হিসেবে আমাদের স্ট্যান্ডটাকে জারি রাখি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।